আচার্যদেব প্রভুপাদের যেদিন থেকে গোবিন্দ মন্দিরে ওনার পাঠ শ্রবণ করি, পাঠের পরে আমরা মন্দিরে যেতাম কিছু লেখার জন্য। যে স্নেহ, যে ভালোবাসা আমরা পেয়েছি, প্রত্যেকে আমরা তার সন্তান করব। এবং বিশেষ করে বিশেষ করে আমিও গিয়েছি বহু জায়গায়, রামগোলা, কড্ডা, রানাঘাট, যেরকম বাচ্চা রুটি খেতে ভালোবাসতে, এবং সেই রুটিটা আমি তৈরি করে দিয়েছিলাম খুব আনন্দ দিতে। এবং শিশুর সারল্য যদি পেতে হয়, যে সময় দিয়েছি এত সরলতা ঠিক শিশুর করে বসে দেখি। লালগোলাতে গিয়ে সেখানে সুন্দর গোবর একজনের বাড়িতে খুঁজলাম, তার সঙ্গে দেখুন এমনভাবে মিশে গিয়েছিলেন সেটা বললাম নয়। এবং একাধারে পাণ্ডিত্য, একাধারে সারল্য, সেটা মানুষের সঙ্গে এমনভাবে মিশে গিয়েছিল। তাই এবং আমাদের যে কাছের সমুদ্র বাড়ানো চৈতন্য সেবক সঙ্গ, সেখানে বিভিন্ন দিয়েছে দুটোর সঙ্গে দৃষ্টিপোর সঙ্গে প্রতিষ্ঠাতা এবং চৈতন্য সেবক সঙ্গে কয়েকজন এসেছেন। তা সমুদ্রগণে যখন আমরা যাই জেঠুর সাথে, জেঠু বারবার বলতেন ভাগবত উপলব্ধি করতে হয়, ভাগবত কোনো প্রেমের দ্বারা জানা যায় না। সেটা আমরা যেভাবে শিখেছি আমার কাছে গোবিন্দ মন্দিরেও যখন তিনি ভাগবত করতেন, আমার সামনে গিয়ে বসতাম, মন করতাম। এর মধ্যে একটা জিনিস, যেটা তিনি যেমন সত্যের পূজারী ছিলেন, আবার অসত্য মিথ্যার প্রতি তিনি কর্মস্থ ছিলেন। মনে পড়ে একটা দিনের কথা, কোন একজন অপর সম্প্রদায়িক যেটির কাছে এসে কয়েকটি কথা বলে, যেটি সেদিন অত্যন্ত রেগে গিয়েছিলেন, মানে পারলে তো তাকে মেরেই যায় এমন পরিস্থিতি। তো সাধু মৃদুলি কুসুমাগ্নি বজ্রাগ্নি কঠোরাগ্নি, স্বামী যেমন কুসুমের মধ্যে কোমল করেন আর বজ্রের মধ্যে কঠোর করেন। পাণ্ডিত্য, সারল্য যা কিছু তার মধ্যে পাওয়া যায়। কারণ স্মরণ না হলে আমার মনুষ্যদের নাম করা যায় না। গাও গাও স্মরণ করিয়া ব্যবসায় এমন না। তাই আমাদের আচার্যদেবের প্রতি পিতৃস্নেহ, যে ভালোবাসা পেয়েছি আমরা, এই ভগবান নাম তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকেন। কারণ আমাদের এই দেহটা পতন হয়, পাঞ্চভৌতিক দেহ, এটাকে ছাড়তেই হবে। কারণ যন্ত্র বেশি দিন থেকে না, যন্ত্রটা ব্যবহার করতে করতে যখন অকেজো হয়ে যায়, এই দেহ যন্ত্রটা একদম অকেজো হয়ে যাবে, প্রত্যেকেই ছাড়তে হয়। আর আমি কিন্তু কখনোই বলি না যে আমি জীবাত্মা অচ্ছন্নমান রাজ্য নিগ্রহ সর্বদা স্বামীর ঘোষণা করা, যে আত্মাকে ছিদন করা যায় না, শোষণ করা যায় না, যে আত্মাকে ভিজানো যায় না, যে আত্মা নিত্য সব জায়গায় গমন করে, সেই আত্মা নির্ভর থাকে। তো আমরা
যখনই তিনি চলে গিয়েছে এটা ভাববি তিনি প্রতিটা মুহূর্তে আমাদের হৃদয় সাথে বিরাজমান জাতীয়মান হয়ে থাকবে এবং তথা নবদ্বীপবাসী গৌরী বৈশ্য সমাজের মধ্যে তিনি ধ্রুব তারা হয়ে থাকবে। আর সকলের কাছে প্রার্থনা করি যেহেতু এই স্মরণ সভা সকলে বহু সুন্দর কাছে প্রার্থনা তুমি যেন আমাদের মধ্যে থেকে যেটুকু এই ভাবনাকে সরিয়ে দিতে হবে তার কৃপাতে তাকে দর্শন সূর্যকে দেখতে যেমন কোনো টর্চ লাইটের প্রয়োজন করে না, সূর্য নিজেই সভ্যতার সমান আমাদের আচার্যদের আমাদের যেটুকু সভ্যতার সমান। তাই সকলের কাছে প্রার্থনা আমরা এটুকে হারাই আমরা দিয়েছি জয় শ্রী রাধে জয় গুরু। তিনি যেমন প্রকাণ্ড পণ্ডিত ছিলেন ঠিক তেমন প্রকাণ্ড সারল্য প্রকাণ্ড সরল ছিলেন। আর শিশু সারল্য সর্বদা তার মধ্যে বিরাজ করে। হঠাৎ সুগন্ধি ভাবে কিন্তু পড়াচ্ছেন পড়াতে হয়তো কোনো বাচ্চাকে দেখলেন ও পড়ানো বন্ধ করে সেই বাচ্চার সঙ্গে খেলতে শুরু করলেন। কত সাধারণ তরল কথা তিনি বলতেন, সেই তরল কথা একটা আনাড়ি লোক যদি শোনে তিনি ভাবতেন এই কথা বলতে তিনি এত হতে পারি না জিতে মুখে সঙ্গে যায় আশ্চর্য এত সারল্য দেখা যাবে না। তার পোশাকে আশাকে বিরাট সারল্য সাধারণ পোশাক পরিধান করেছেন সারা জীবন তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত। আহার বিহারের সহজতা অত্যন্ত সহজ সাধারণ আহার বিহার তিনি করতেন, কিন্তু নিষ্পাপে আলস্য ছিল না, একদম জাতীয় নিষ্ঠা ছিল সবসময়। মিথ্যাভাবে নিরবস্থা এটুকু আলস্য ছিল না, এই প্রকার তিনি আচার ছিলেন। আমার বন্ধু বাবা কোনো গৌরাঙ্গের অনুসরণ করি আমার স্মরণ না করলে মহাপ্রভুকে পাওয়া যাবে না। আপনি মহাপ্রভু চিহ্নিত দাস, আপনি তিনি যে চরম সড়ক হবেই বিষয়ের সব থেকে একটু অবকাশ আছে। আমরা আমাদের মাঝে পেয়েছি নবদ্বীপ মন্ডলের বিশেষ বেদান্ত অধ্যাপক শ্রীযুক্ত গিরিধারীলাল গোস্বামী মহাশয়কে, যিনি আমার আচার্য, যিনি কৃপা করে আমাকে শ্রী বেদান্ত ব্যাকরণ বেদান্ত করিয়েছেন ভারতীয় জ্যোতিষপতি সংস্কৃত মহাবিদ্যালয়। এবং আমরা আমাদের মাঝে পেয়েছি সোনার গৌরঙ্গবাড়ি সুভাষ মন্ডলের শিবায়ক মহোদয়, বর্তমানে যিনি পুণ্য সেবাতে নিমোচিত প্রাণ উৎসর্গীকৃত প্রাণ আমার আরেক বন্ধু নিত্যানন্দ বংশী প্রভাব শ্রীবাস গোস্বামী মহোদয়কে, যেগুলোর সঙ্গ শ্রীযুক্ত গিরিধারীলাল গোস্বামী মহোদয় প্রচুর করেছে। তিনি আমাদের অনেকের থেকেই অনেক বেশি বলতে পারবেন, এই ধারণা আমার মনে আছে। তাই তার অনুভবের কথা তিনি আমাদের কাছে তুলে ধরুন, আমরা তার অনুভবের কথা শুনে সমৃদ্ধ হই, ঋদ্ধ হই। আমি অনুরোধ করব শব্দযন্ত্র যেন শ্রীযুক্ত গিরিধারীলাল গোস্বামী মহাশয়ের মুখের সামনে নিয়ে যাওয়া হয়। এরপরে বলবেন গিরিধারীলাল গোস্বামী মহাশয়। সভায় উপস্থিত সভাপতি সভ্যদলীয় শক্তিমন্ডলী সকলে চরণে আমার সশস্ত্র দণ্ডবত প্রণাম নিবেদন পূর্বক ভাবেশ্বর শ্রীমদ মহাপ্রভুর চরণপ্রান্তে তার একান্ত প্রিয় সেবক আমাদের সকলের আচার্য আদর্শ পুরুষ প্রভুপাদ বিচিত্রনাথ গোস্বামী মহোদয় স্মরণ সভায় আমি আসতে
নিজেকে প্রার্থনা করছি। প্রভুপাদ সম্বন্ধে আপনারা আমার থেকে অনেক বেশি জানেন। প্রভুপাদের সঙ্গে আমার পরিচয় 30 বছরে। 92 সালের 28 ফেব্রুয়ারি আমি আসি। তারপর থেকে প্রভুর সঙ্গে আমার কৃতজ্ঞতা সম্পর্ক। ঠাকুমা যখন ছিলেন আমাদের খুবই আদর করতেন, স্নেহ করতেন। তার একটা কারণও আছে। কারণ হল আমার শ্রী গুরুদেব বা আমার দাদু বাবার কাকা শ্রী শ্রী প্রযুক্তিশোর দাস শাস্ত্রী মহারাজ ঠাকুমার ধর্মপুত্র ছিলেন। ছেলে বলে ডাকতেন, সেগুলো স্নেহ করতেন। সেই সূত্রে আমার প্রতি একটা স্নেহ বিশেষ ঠাকুমার ছিল। আর সেই সূত্র অনুযায়ী আমি যেটুকু কিছু বলি একটা আগের থেকে সম্পর্কটা রয়েছে। তারপর যেটুর কাছে আসার পরে যেটুকু যেমন জহরীয় ছিলেন, মানুষকে চেনার বোঝার তার মধ্যে একটা বিশেষ ক্ষমতা ছিল। গুণা গুণোদ্দেশ্য গুণা ভবন্তি তে নির্গুণ প্রাপ্য ভবন্তি দোষা আস্বাদ্য কোয় প্রবন্ত নদ্য সমুদ্র পাশ্চাত্য ভবন্ত পেয়া। প্রভুর মধ্যে আমরা দেখেছি গুণজ্ঞ ব্যাপারটা, গুণের মর্যাদা। যে কীর্তন করতেন কীর্তনিয়ার মর্যাদা, যিনি পাঠ করতেন পাঠকের মর্যাদা, যিনি অধ্যাপক অধ্যাপকের মর্যাদা, যিনি বৈয়াকরণী ব্যাকরণের মর্যাদা, স্নাতক তার মর্যাদা। তিনি যেমন সর্ব বিষয়ে অভিজ্ঞ ছিলেন, তাই সর্ব গুণসম্পন্ন ব্যক্তির সমাদর তিনি যথাযোগ্য মর্যাদায় করতেন। আমি নবদ্বীপে যখন আসি আমার বয়স তখন 18 বছর। কিন্তু আসার পরে আমি কয়েকজন প্রভুদের পেয়েছি, তাদের মধ্যে সেই গুণজ্ঞ ব্যাপারটা আমি লক্ষ্য করেছি। আমি প্রথম প্রণামতলায় প্রভুপাদ তরুণকৃষ্ণ গোস্বামী মহাশয়ের বাড়িতে ভাগবতের পারায়ণ করি। এই আমার পরিচয় হচ্ছে। তো ভাগবতের মূল শ্লোক পারায়ণ শোনার পর থেকে আস্তে আস্তে সবাই আমাকে শোনা করে লিখতে হবে। তার মধ্যে প্রভুপাদ মদন গোপাল গোস্বামী ছিলেন, আমাকে অত্যন্ত স্নেহ করতেন। সেই সময় ওনার বাড়ি উৎসবে যে পারায়ণ হতো সকলে বয়োবৃদ্ধ। তখন তার এখন কেউ নেই যারা তখন পারায়ণ করতেন, তাদের মধ্যে প্রায় এখন কেউ নেই। তো আমি তখন যুবকের 18 বছরের প্রভুপাদ আমাকে এত আদর করে পারায়ণ করতে বসিয়েছেন। এবং ওই যে মাইক নাই, তাকে বলতে একটা মাইক সবসময় গিরিবাড়ির কাছে থাকে। তো আমি বৃন্দাবন থেকে শুধু অতটা কারোর সঙ্গে পরিচয় আমার নেই, ঘনিষ্ঠতা নেই, কিন্তু প্রভুরা তারা কৃপা করে আমাকে তাদের চরণে আশ্রয় দিয়েছেন, স্নেহ করেছেন। আমি তাদের প্রভুপাদ জীবন কৃষ্ণ গোস্বামী এত আদর যত্ন করে কথা বলতেন। প্রভুপাদ মুরলী মোহন গোস্বামী দাদুর স্নেহ উৎসব হওয়ার 1 মাস আগে থেকে আমাকে লোক পাঠাতো। তো প্রভুদের মধ্যে যে সহজ সরল প্রীতি ভালোবাসা গুণজ্ঞতা আমি লক্ষ্য করেছি। নবদ্বীপ নামের যে গুণ বৈশিষ্ট্য সেটি আমি লক্ষ্য করেছি। প্রভু সবসময় দেখালো বলতেন, তোমরা ভবিষ্যৎ নবদ্বীপের ঐতিহ্য রক্ষা করার গুরু দায়িত্ব তোমাদের উপর। মাঝে মাঝে আমাকে ব্যাকরণের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করত, এমনভাবে ভাব করতেন যেন তারা একে ভুলে গেছেন। কিন্তু আমি তো বুঝতাম যে এটা একটা পরীক্ষা, বাজিয়ে দিচ্ছেন ব্যাপারটা কি। ব্যাকরণে হঠাৎ করে এমন একটা প্রশ্ন করলেন, উত্তর দেওয়ার সময় বৈষ্ণব দর্শনের কোনো একটা বিষয়, প্রভুর আরেকটা বৈশিষ্ট্য, বৈষ্ণব দর্শনের কোন সিদ্ধান্ত কাউকে বলতে গেলে আগে আমাকে জিজ্ঞেস করতে, যদি জানি এটা কি, তারপরে আমাকে এতটাই তিনি স্নেহ
করতেন তার বাড়ির যে রথচারিকা হতো তার ব্যবস্থা থেকে আমার নাম দিল। আমি তো অবাক, আমার মতো নজরের চাই। ব্যাপারটা হচ্ছে ভূলম্ব যে ব্যাপার, আমার কাছে ছোট বড় ব্যাপার নেই, ব্যাপারটা ঘুরলে বলবো না। প্রত্যেকটি প্রভু সন্তানকে আমি দেখেছি, তাদেরকে দেখতে সমাদর করে ভালোবেসে তাদের উপরে যে তাদের গুরু দায়িত্ব, যেটা তাদের পালনীয়, যেটা এখন প্রায় অনেকেই ব্যাপারটা ভুলে বসেছেন যে তার কর্তব্য কি করার দরকার। প্রভু তাদেরকে আদর করে দেখতে ভালোবেসে সেটা যেন তাদেরকে চালিয়ে দিয়েছে, তাদেরকে শিখিয়েছেন, পড়িয়েছেন, যা যতটুকু সময় তাকে সেইভাবে সমৃদ্ধ করেছে। বর্তমান সময়ে নবদ্বীপে পাঠকদের মধ্যে বা যারা গুরু পদে রয়েছেন, যাদের বহু শিষ্য প্রশিষ্য আছে, আমার মনে হয় এমন কেউ নেই যে নিজের কাছে উপকৃত নয়, উৎসাহিত নয়। আমার তো মনে হয় এরকম কেউ, প্রত্যেককে অত্যন্ত সমাদর করে যথাযোগ্য মর্যাদা দিয়ে আদর করে। আর ঠাকুমার তো কথা বলার এখানে অনেক জায়গা, ঠাকুমার যে স্নেহ, মানে ঠাকুমার যে রত্নবর্ণা ছিলেন, সেটা প্রভুকে দেখেই আমরা সবাই যাই। আপনারা যারা জানেন ঠাকুমার সদস্যদের যে প্রীতি, ভালো কথা। আমার মনে হয় ঠাকুমা যতদিন ছিলেন এবং কোনো ব্যক্তি সেখান থেকে ফিরে আসেন না প্রসাদ না, বিনা প্রসাদে কেউ ফিরে আসেন না। এই স্নেহময়ী যে ঠাকুমার আশা আসবেন প্রভুকে আমি দেখি তখন সর্বোপরি করতে দেখি প্রতিদিন কত মিষ্টি আনতে হতো দৈনন্দিন ঠাকুরের প্রসাদ দেওয়ার জন্য, কতটা যে আয়োজন করতে হতো। এবার সচেতন থাকা যেটা হয় নবদ্বীপে গৌরব রক্ষার জন্য তিনি মনে প্রাণে এতটা চেষ্টাশীল ছিলেন আর এতটা দায়িত্ববোধ করতেন যে নবদ্বীপে যদি গৌরব রক্ষা না হয় তাহলে যেন তার সর্বনাশ। সেই জন্য যাকে যেভাবে যেখানে পেয়েছেন, যেভাবে সম্ভব হয়েছে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন, সমৃদ্ধ করার চেষ্টা করেছেন। একাধারে স্মৃতি, কাব্য, ব্যাকরণ, বৈষ্ণব দর্শন, যাকে যেভাবে পেরেছেন তাকে সেইভাবেই তিনি সমৃদ্ধ করেছেন। এটা বলার অপেক্ষা রাখে না, আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটা যে বিভিন্ন বৈশিষ্ট্য আমি দেখেছি, যেটা আমি অনুভব করেছি, आचारहीनं नपुंसक वेदा जत्यधिका सहस्रति रंगे छंदान सेवन मृत्यु काले कजंती नीरव सतुल्य इव जात बक्षा। যে যতই পড়াশোনা করুক, ষড়ঙ্গ বেদ অধ্যয়ন করুক, বেদান্ত অধ্যয়ন করুক, শাস্ত্র সমূহ অধ্যয়ন করুক, যদি তার মধ্যে আচার না থাকে, নিষ্ঠা না থাকে, বেদ ভগবান তাকে পবিত্র করেন না। আচারহীন নপুংসক বেদা যদ্যধিকা সহস্রহীনং, যদিও তিনি ষড়ঙ্গ বেদ অধ্যয়ন করেন, কেমন বলছে ছন্দাম সেবন মৃত্যুকালে তজন্তি, এই সমস্ত শাস্ত্রবান মৃত্যুকালে তাকে ত্যাগ করে যিনি অনাচারী। যেমন পাখা বজিয়ে গেলে পক্ষী সহ তার নীড় ত্যাগ করে, ঠিক সেই রকম অনাচারী ব্যক্তিকে শাস্ত্র ভগবান ত্যাগ। প্রভুর মধ্যে যে আচার, সদাচার, যে নিষ্ঠা, সেটা সকলেই অনুভব করেছেন, দেখেছে। আর ইষ্টে নিষ্ঠা, নিজের ইষ্টের প্রতি যে নিষ্ঠা, নর্তনরা বলেছেন তীর্থযাত্রার পরিশ্রম সকলেই মনের মন, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। এই যে রাজা মদনমোহনকে নিয়ে তিনি সারাটা জীবন কাটান, কোনো তীর্থে যাওয়ার প্রয়োজন বোধ করেন না। শেষ দিকে পুরীতে গিয়েছিলেন, ভক্তদের খুব ক্রীড়াবৃত্তি, খুব ক্রীড়াবৃত্তিতে দিয়েছিলেন। তার নিজের ইষ্টের প্রতি যে নিষ্ঠা, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ, শাস্ত্রের যে বাক্যকে
সেটা আচরণ করে আদর্শ রাখা। শাস্ত্রে অনেক পড়া যায়, অনেক বলা যায়, অনেক ব্যাখ্যা করা যায়, কিন্তু সেটাকে আচরণ করা সেটা কিন্তু খুব জরুরি হয়। শাস্ত্রান নহিতে অবন্তি মূর্খা ক্রিয়াবান কুশলিত্বা। যিনি আচরণশীল তিনি বিদ্বান, শাস্ত্র পড়লেই বিদ্বান হয়ে যাবেন। শাস্ত্রান নহিতে অবন্তি মূর্খা, মূর্খই তো যদি শাস্ত্র পড়ে তার আচরণ যদি না হয় তো বলার কি আছে? প্রভুর মধ্যে সেই আচরণ আদর্শ আপনারা সবাই দেখেছেন। আমার এখানে বলার কিছু না, আমি যেটা অনুভব করেছি সেটাই বলেছি। প্রভুর মধ্যে সেই নিষ্ঠা, সেই আদর্শ বর্তমান সময়ে একজন সৎ ব্রাহ্মণ, সৎ বৈষ্ণব, সৎ গুরুদেব, একজন আচার্যের যে আদর্শ, প্রভুকে অনুসরণ করে চললেই হয়ে যাবে, বেশি শাস্ত্র পড়ার দরকার। প্রভুর মধ্যে আরেকটা জিনিস আমি লক্ষ্য করে দিলাম, বুঝি আমাদের প্রত্যেকেই যারা গুরুপদে আসীন আছেন, শিষ্য আছেন, যারা শিষ্য করেন, শিষ্য করার জন্য দেশ দেশান্তরে এমনকি বিদেশ পর্যন্ত পর্যটন করে জীব উদ্ধারের জন্য মহান্তীয় সভাবয়কারীদের পাওয়া, এই সিদ্ধান্ত অনুযায়ী তারা নিজ কার্য নায়কের তার ঘর করে নিয়ে যায়। প্রভু কিন্তু মদনমণির চরণ ছাড়া কোথাও যাওয়ার প্রয়োজন বোধ করেন। শিষ্য সংখ্যা প্রভু কিন্তু নিতান্ত কম নয়। ওইখানে বসে বসে ওই জায়গা থেকে যে শিষ্য হতে পারে হয়েছে সেটাও মানুষ নিজে দেখে। ইষ্টে নিষ্ঠা যদি থাকে, সদাচার পরায়ণ যদি হওয়া যায়, তাহলে ওই জায়গায় বসে বসেই সব সম্ভব হয়। আরো আপনারা দেখবেন প্রভুর যেটুকু যা হয়েছে, যদিও তিনি তার সঙ্গে যুক্ত কিছুই নাই, পত্রপত্র গ্রামবাসী বিষয় আসে যা হয়েছে, সারা দুনিয়া ঘোরাঘুরি করে অনেক রকমই হয়। বৈষয়িক ব্যাপার যদি দেখেন, আর যদি প্রভুর যে পারলৌকিক ক্রিয়াকর্ম শ্রাদ্ধ আপনারা দেখবেন, আমি তো নবদ্বীপে একটু দেখি 30 বছর এরকম বর্ণাঢ্য ব্যাপারটা আমি কিন্তু দেখি। গীতায় বলছেন পুত্রার্থে গীতা ভাঞ্জা পুত্রপিণ্ড প্রয়োজন, পুত্রের জন্য বিবাহ করা, পুত্রপিণ্ড প্রদান করবে, কিন্তু প্রভু বিবাহ করলেন না, ভাঞ্জাও নেই, শ্রাদ্ধ হলে তো হলো একবারে ট্রিপল অ্যাকশন হয়ে গেল। গোপীনাথ গোবিন্দ বসে শ্রাদ্ধ করেছে, আপনারা এখানে অগ্রদীপা দেখতে যেতে হয়, এখানে অগ্রদীপা না গেলেও চলবে, এখানে মদনমোহনীদের প্রভু আর প্রভুর মাতৃভক্তি আমি দেখেছি। প্রভুর পিতাকে আমি দেখিনি, কিন্তু মাতৃভক্তি সেটা আমি দেখেছি। প্রভু চিরকালেই ঠাকুমার কাছে খোকাই থেকে গেলেন, আর বড় হতেই পারলেন না, এটা আমরা দেখেছি। খোকা খোকাই থেকে গেলেন। এই যে ব্যাপারগুলো, এগুলো বর্তমান সময়ে আদর্শ। বর্তমান কবির প্রভাবে সমাজ কিন্তু উদ্ভ্রান্ত, লক্ষ্যভ্রষ্ট। শাস্ত্রের সঙ্গে যদি মিলানো যায়, তাহলে মিলানো দেখা যাবে কেউ নিজের লক্ষ্যে স্থির নয়। আমাদের যা করার তার বিপরীত পথে আমরা কিন্তু হাঁটছি। শাস্ত্রের সঙ্গে মিলাতে গেলে মিলবে না। যে যেভাবে চলছে আমরা, আমাদের চালচলনগুলো কোনোটাই ঠিক মতন হচ্ছে না। রাধাবিন্দু কদিন আগে একটা পোস্ট করেছিল যে আমি যেটা করছি আমারটাই ঠিক, অন্য যেটা করছে সবটাই ভুল, এমন বলা ঠিক না। পোস্টটা আমি দেখেছি, অন্যে যেটা করছে তার সবটাই ঠিক যদি সেটা স্বাস্থ্যসম্মত। আমি যেটা করছি আমার সম্পূর্ণটাই ভুল যদি শাস্ত্র বিরুদ্ধ। কারণ শাস্ত্রের বিরুদ্ধে কেউ না। তস্মাৎ শাস্ত্রং প্রমাণন্তে কার্য ব্যবস্থা। শাস্ত্রেই কর্তব্য অকর্তব্য বিষয়ে ব্যবস্থা দেবে, কেউ শাস্ত্রের ঊর্ধ্বে। আইনের মধ্যে যেমন
রাষ্ট্রপতিও না, প্রধানমন্ত্রীও না, সেরকম সে যত বড় পদেই থাকুক না কেন, শাস্ত্রের পরিস্থিতি জীবন মহাপ্রভু এবং মহাপ্রভুর পরিকল্পনা তাদের জীবনীতে কোথাও দেখবেন না কেউ একটুখানিও শাস্ত্র বিরুদ্ধে আচরণ করেছে। শাস্ত্র বিরুদ্ধ আচরণ কেউ কোনোদিন করে না। আর মহাপ্রভুর পরিকল্পন সর্বস্বামীগণ আচার্যগণ তারা যে পথে চলেছেন তার মধ্যে নূতন করে যদি সংযোজন করার সুযোগ নেই আর বর্জন করার সুযোগ। এখানে মডিফাই করার কিছু নাই, যা আছে সেই মতেই চলতে, নূতনত্ব করার কোনো জায়গা নেই। প্রভুর আচরণে আমি সেটা দেখেছি যে বর্তমান সব থেকে সবকিছু পরিবর্তন নূতনত্ব হলো, তার জীবনযাপনের মধ্যে পূজন ভজনের মধ্যে কোনো নূতনত্ব নবীকরণ কিছু নাই। সেই প্রাচীন পন্থা অনুযায়ী তিনি সারাটা জীবন চাই। আমাদের কাছে প্রভু আদর্শ সত্যি আজকে নবদ্বীপ জননী তার একজন সুযোগ্য সন্তানকে হারিয়েছে, যার স্থান কখনো পূরণ হবে। নবদ্বীপের যে ঐতিহ্য শুধু মহাপ্রভুকে নিয়ে নয়, আপনারা দেখেন নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই। এটা হচ্ছে পয়ের প্রথম লাইন। দ্বিতীয় লাইন হলো জয়ী অবতীর্ণ হইলেন চৈতন্য গোসাই। মানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে খুঁজতে খুঁজতে ভগবান দেখলেন যে নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, তবে কিন্তু এখানে অবতীর্ণ হয়েছে। এটা নবদ্বীপের ঐতিহ্য। নবদ্বীপ পরম পবিত্র উন্নত, তার ঐতিহ্যের জন্য সেইখানে ভগবান এসেছে। বৃন্দাবনের সম্বন্ধে আপনারা জানেন, বৃন্দাবন বৃন্দাবনে গোবিন্দের চরণ পড়েছে, তবে কি বৃন্দাবনে কীর্তি চারিদিকে ঘোষিত হয়েছে। নবদ্বীপ কিন্তু আগের থেকেই খুবই উন্নত। তারপরে মহাপুরুষ সেখানে এসেছে। দুটো ধামের মধ্যে একটা বৈশিষ্ট্য পার্থক্য ব্যাপারটা আছে। সেই নবদ্বীপের ঐতিহ্য শাস্ত্র থেকে নবদ্বীপের পরিবেশে বিদ্যা রস পায়। এখন বৃন্দাবনের যত বড় বড় পণ্ডিত স্বনামধন্য যারা আছে তার অধিকাংশ সবাই নবদ্বীপে পড়াশোনা করে গেছে। বৃন্দাবনের যারা স্বনামধন্য পণ্ডিত তারা সবাই নবদ্বীপে পড়াশোনা করে গেছে। নবদ্বীপে না পড়লে যেন পড়াশোনার পূর্ণতাই হয় না, এই একটা ঐতিহ্য ছিল। আর আমারও যে নবদ্বীপে আসা, বৃন্দাবন থেকে শুধু নবদ্বীপে বিদ্যা অধ্যয়ন করার জন্য। নবদ্বীপে তখনও কিছু পণ্ডিত ছিলেন আমার অধ্যাপক পরম পূজ্য প্রাণায়াম পঞ্চতীর্থ পণ্ডিত মশাই, বৈষ্ণব দর্শনের বিশিষ্ট অধ্যাপক, যিনি 5টি স্বর্ণ পদক পেয়েছিলেন। প্রভুরই ঘনিষ্ঠ খুব শ্রদ্ধা করতেন আমার অধ্যাপক মশাই। আমার অধ্যাপকের যিনি অধ্যাপক প্রভুপাদ রাজেন্দ্রচন্দ্র চট্টোপাধ্যায়, তার যে গুরুভক্তি গুরু নিষ্ঠা না দেখলে বোঝা যায় না। আমি দেখলাম অনেক মুসলিম সম্প্রদায়ের লোকের কপালে কালো দাগ বেরিয়েছে নামাজ পড়তে। একমাত্র প্রভুপাদ রাজেন্দ্রচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালে এইরকম কালো দাগ দেখেছি, প্রণাম করতে। ঠাকুর ঘরে গুরুদেবের ঘরে ওই প্রণাম করতে গেলে কালো দাগ হয়েছে। ব্যাপারটা কতবার প্রণাম তিনি করতেন, যার কারণে কপালে কালো দাগ। সেই কাজের সঙ্গ করেছেন। প্রাচীন যে ঐতিহ্য সেটা তিনি গ্রন্থগুলোকে অনুরক্ত করেছেন আর সকলকে দেওয়ার প্রাণপণ চেষ্টা করেছেন। অনেকে সমৃদ্ধ হয়েছেন, এখনো সেই ধারা চলছে, বজায় থাকছে। প্রভুপাদের চরণে প্রণাম জানিয়ে সকলকে প্রণাম জানিয়ে আমার বিশেষ করে স্বামী অনুযায়ী মহিমার নানান দিক তিনি আমাদের কাছে তুলে ধরলেন। অনেক ধন্যবাদ স্বামী অনুযায়ী।
এরপরে নির্দয়ীরা ভবিষ্য প্রভা নিষিদ্ধ স্বামী মহাশয়ের যিনি প্রধানা সেবিকা, দীর্ঘদিন যিনি মদনমোহনের সেবা দিয়ে নিজেকে সমর্পণ করেছেন, এই পূর্বা নিষিদ্ধ স্বামী মহাশয়ের চরণতলে বসে সারস্বতী বিদ্যা অধ্যয়ন করেছেন এবং বর্তমানে যিনি নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের সংস্কৃত অধ্যাপিকা সোমা মন্ডল মহাশয়, তিনি অনেক তার অনুভব আরো সুনিবিড় আরো গভীর, এমনকি আমি অন্তত এই কথা বলতে দ্বিধা করবো না যে সেবার সৌভাগ্য আমি পাইনি, আমরা বলতে পারবো না এখানে না, কারণ সকলকে সঙ্গে নিয়ে বলার অধিকার বা ভবিষ্যৎ আমার নাই। আমি আমার কথা বলছি, প্রপাতকে সেবা করবার যে অধিকার বা সামর্থ্য বা যোগ্যতা বা সুযোগ আমি পাইনি, আমার মতো হতভাগা পাইনি, তার অনেক 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 বেশি সেবা সমামণ্ডল মহাশয় করেছেন এবং রাধা মদনমোহন সেবাতেই যিনি নিজেকে সমর্পণ করেছেন, সেই পূর্বা নিষিদ্ধ স্বামী বদলের প্রধান সেবিকা সমামণ্ডল অনুভব আমার প্রতি শুনব। আমি প্রথম যখন মহাপ্রভু মন্দিরে প্রবেশ করলাম, বড় অভিমান করে মহাপ্রভুকে দেখি, বড় অভিমান আগে প্রভুপাকে দেখেছি, খুব রাগ করার পরে জানি না আমি কতটুকু বলতে পারবো, তবে প্রভুপাকে তুলে ধরার চেষ্টা বা প্রয়াস আমাদেরকেই করতে হবে। প্রথম আমার প্রভুপাদের সাথে যে আলাপ, তার আগে বলি যে বাক্সটা তিনি দিয়েছিলেন, তিনি চলে গেছেন, সে সত্যি আমার মধ্যে কতটুকু থাকবে বা রয়েছে তাতে আমি নিজেই খুব সন্দেহ। আমি প্রথম যখন ক্লাসে সংস্কৃত নিয়ে পড়াশোনা করি, মানে ক্লাসে সংস্কৃত ছিল, তখন প্রভুপাদের কাছে যাই, বাবা নিয়ে যান, তখন প্রভুপাদের কাছে প্রচুর ছাত্র ঝর্ণানি করছেন, দেবানন্দ গৌরীয় মঠের স্বামীজিরা পড়াশোনা করছেন, আর নির্যোগানন্দ প্রভু উনি পড়াশোনা করছেন। তা আমাকে উনি বললেন আমার সময় নেই, তুমি ঝর্ণার কাছে পড়ো। তখন ঝর্ণার কাছে আমি শুধু পড়লাম। তারপরে আবার 11th আমার সংস্কৃত, তখন আমি ফিরিয়ে দিয়েছিলাম। যখন বিয়ে ক্লাসে উঠি তখনও ফিরিয়ে দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন বিহারী মন্দিরের কাছে যাও, তার কাছে পড়াশোনা করো। সেখানে আমি কিছুদিন সঙ্গীতা করেছিলাম, সঙ্গীত প্রকরণ করেছিলাম। এরপর বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যখন আমি আমার স্পেশাল পেপার ছিল দর্শন, ডক্টর আদিত্যনাথ ভট্টাচার্যের
নোট নিয়ে আমি কিছু বুঝতে পারছিলাম না। তখন বাবার কাছে গিয়ে বলেছিলাম যে এই জায়গাগুলো আমি বুঝতে পারছি না, অভাব ব্রহ্ম জিজ্ঞাসা। এই ব্রহ্ম জিজ্ঞাসা এখানে শেষে ষষ্ঠী না কর্মে ষষ্ঠী, এই প্রশ্ন নিয়ে আমি পাঠিয়েছিলাম বাবাকে, যে কিন্তু আমাকে অনেকবার নেয়নি, এবারও নেবেন কিনা আমি জানি না, বা পড়াবেন কিনা। তিনি এই প্রশ্নটাকে খুব খুশি হয়েছিলেন। তখন বলেছিলেন, গণেশ তোমার মেয়েকে পাঠিয়ে দাও। তারপর থেকে আরেকটা প্রশ্ন হচ্ছিল জন্মাদর্শ জগৎ, যেখানে আমরা জানি জন্ম শব্দ উৎপত্তি বিনাশশীল, তো সেক্ষেত্রে ব্রহ্মের ক্ষেত্রে কিভাবে জন্ম শব্দের প্রয়োগ হয়, এই দুটো প্রশ্ন করে আমি পাঠিয়েছিলাম বাবা। খুশি হয়ে তখন বলেছিলেন যে তোমার মেয়েকে পাঠাও। সেই আমার মন্দিরে প্রবেশ বেদান্তের হাত ধরে। তারপর পড়াশোনা শেষ হয়, ততক্ষণে ঠাকুমা চলে গেছে। প্রথম আমার বাপাসে বসে রয়েছে প্রেমকুমার গোস্বামী। তিনি কি মনে করেছিলেন আমি জানি না। তিনি বলেছিলেন জেঠু, প্রথমবার ঠাকুমার গৃহোৎসবে যে টাকা কালেকশন ব্যাপারটা তিনি বোধহয় নিশ্চয়ই বিচক্ষণ, মানে আমি তার যোগ্যতা করছি না, তিনি বিচক্ষণ সেটা বলছি। তিনি বলেছিলেন ওই স্লিপটা টাকাটা যেন ও কাটে, ওই আপনার যে শিষ্যা সম্ভব। তিনি তখন প্রথম আমাকে মদনমোহনের দায়িত্ব দেন, দিয়ে আমাকে একটা রসিদ বই দিয়ে বলেন যে এই উৎসবে যারা যারা টাকা দেবেন তুমি সেটা কালেকশন করবে। এই আমার প্রথম মদনমোহনের দায়িত্ব নিয়ে মদনমোহনের মন্দিরে প্রবেশ। তারপর ধীরে ধীরে তার কাছে পড়াশোনা। তিনি একসময় কারোর মুখে শুনতাম মানুষ গড়া কারিগর, তার মধ্যে অনেক কথাই প্রত্যেকে বলে নিয়েছেন, হয়তো চরিত চর্চা হবে। আর রাধাবিনোদ ঠাকুর গোস্বামী বললেন আমি অনেক সময় ওনার সাথে কাটিয়েছি, সেই জন্য হয়তো বক্তব্যটাও সুদীর্ঘ হয়ে যেতে পারে, আমাকে কোথাও একটু রিমাইন্ডার দেবে। তো এরপরে আমার এসএসসি পড়াশোনা, তার অগাধ পাণ্ডিত্যের একটা ছোট্ট উদাহরণ। এসএসসিতে যখন পড়ছি কর্মের লক্ষ্য কারোগ্রহণে অত্যধিকতম কর্ম, এটা পরে এইটুকুই শুনলাম প্রভুপাদ বললেন খাতা বার কর, দিয়ে তিনি বললেন পূর্ব সংযোগ ধ্বংস, পূর্ব সংযোগোত্তর সংযোগ বিশেষ। আমাদের কারো করতে গেলে সকর্ম ক্রিয়া অকর্ম ক্রিয়া ব্যাপারটা চলে আসে। তো গন্ধত্ব সকর্ম, কেন সকর্ম কিছুকে বুঝতাম না। যদি বলা হয় গ্রামণ গচ্ছতি হবে, আবার এদিকে গৃহ বলে আবার গৃহে গচ্ছ, এই একটা কর্ম হচ্ছে, একটা অধিকরণ হচ্ছে। এই তো ইউনিভার্সিটি থাকতে মাথাতেই ঢোকাতে পারি, সেটাই প্রভাবকে বলেছিলাম। প্রভাব নিজে থেকে বললেন যে গন্ধটা সকর্ম। কেন সকর্ম না, গন্ধত্বের সংজ্ঞা হচ্ছে পূর্ব সংযোগ ধ্বংস, পূর্ববর্তন সংযোগ বিশেষ। অর্থাৎ একটা পা মাটিতে ফেলে সেই পাটা তুলে আবার পরের পাটাকে ফেলে, তাহলে একটা
বালক ব্রাহ্মণ গচ্ছতি, এই যে বিষয়টা, এটা হচ্ছে কৃতি। এই কৃতিটা উভয় বিষয়, বালকও আছে, গ্রামেও আছে। কারণ বালক চেষ্টাটা করছে আর তার অধিকরণটা করলো গ্রাম। তাহলে এই কৃতিটা উভয় বিষয়। তখন প্রভাত বললেন, তদ্ভিন্নতেশ্বরী ক্রিয়াজন্য ফলসানিত্যম কর্মত্ব। তদ্ভিন্নতে কর্তৃভিন্নতেশ্বরী ক্রিয়াজন্য ফলসানিত্যম কর্মত্ব। অর্থাৎ এই ফলটা যার মধ্যে রয়েছে সেটাই হচ্ছে কর্ম। তাহলে ফলটা তো বালকও রয়েছে, গ্রামেও রয়েছে। তখন বললেন কর্তৃভিন্নতেশ্বরী। কর্তৃ বলতে আমরা, কর্তা বলতে আমি বালককে বুঝি। তা বালককে বাদ দিয়ে যে ক্রিয়ার ফলটা যার মধ্যে রয়েছে তিনি হচ্ছেন কর্তা। এবং গৃহের ক্ষেত্রে কিন্তু তা নয়, সে গৃহে গচ্ছতি আর গ্রামণ গচ্ছতি এক হল। সেই জন্য এক্ষেত্রে অকর্ম, ওক্ষেত্রে সকর্ম। এই যে বিদ্যার মানে আমরাও একজন পড়াশোনা করাচ্ছি, আমরা কতটুকু পারি? একটা ভালো পড়াতে পারে, কোনো ভালো শিক্ষক ভালো মার্কস তোলাতে পারে, কিন্তু বিদ্যার রসে ডুবিয়ে নিয়ে তাকে শেখানো এগুলার বহু বছর আর সম্ভব নয়। রস যেমন আস্বাদনের বিষয়, উনি কিন্তু শুধু পড়াতেন না, উনি এই পড়াটার সাথে তার ছাত্রকে রসে মাখামাখি করে দিতেন। সেই জন্য যখন এই সামান্য পড়াতে গিয়ে জাতি শব্দ চলে আসে, তখন ওই জাতির সংজ্ঞা প্রভাত দিলে জাতি নেতা নিত্যা নিরাবয় বা অনেক সংজ্ঞা। কোথাও আমার মনে হলো, হয়তো আমি তার শিষ্যা বলি, তার এই সংজ্ঞার সাথে আমার প্রভাতের মিলে রয়েছে। এক জাতি নেতা, সত্যি তিনি এক। তার বিদ্যা দানের মধ্যে দিয়ে, তার পাণ্ডিত্যের মধ্যে দিয়ে ওই রাধাকান্ত বলছিলেন সবসময় মাথা নিচু করে থাকতেন, দীনতার মধ্যে দিয়ে আর এক রকম জীবনযাপন কাটানোর মধ্যে দিয়ে। কোথাও তার উঁচু নিচু নেই, যে কখনো খুব উচ্ছ্বসিত আবার কখনো খুব নিয়মন। এই ব্যালেন্সটা উনি রেখে চলতেন। সেজন্য উদাহরণ হচ্ছে তিনি এক। আর গুরুদত্ত হিসাবে তিনি নিত্য। নিরবয় শব্দটা আজকের জন্য হয়তো প্রযুক্ত হচ্ছে। অনেক ভক্তি সকলের মধ্যে তিনি রয়েছে। সর্বভক্তি বলে হয়তো পারতাম না, অনেক ভক্তি। আর কিভাবে রয়েছে? সমবায় সমন্বয়। সমবায়ের সংজ্ঞা বলে ঘটাদিনাম কপালাদ দ্রব্যেশ কর্ম দেশ জাতির সম্বন্ধ সমবায় উপলব্ধিত। একটা ঘর কপালিকা নিয়ে যুক্ত হয়। যদি ঘরটা মাঝখান থেকে ভেঙে দেওয়া হয়, ঘরের কোনো অস্তিত্ব থাকে না। একটা বস্ত্র সুতো দিয়ে নির্মিত হয়, যদি আমি সব সুতোগুলোকে টেনে দিই, বস্ত্রের কোনো অস্তিত্ব থাকে না। তো আমার ধারণা প্রভাত তার ছাত্রবর্গের মধ্যে, তার শিষ্য বর্গের মধ্যে, তার ভক্তবৃন্দের মধ্যে সমবায় সম্বন্ধেই রয়েছে। দুটো সত্তাকে পৃথক করা যাবে না। একটু আগে স্যার বলছিলেন যে একটু জোর করে আমরা জগন্নাথের দর্শনে নিয়ে গেছিলাম। জগন্নাথ দর্শন করে যখন ফিরে আসলেন, তখন আমাকে বললেন, কিন্তু আমাকে জগন্নাথ দেখাতে নিয়ে গেছে, আমি তো সেই মদনমোহনকে দেখলাম। যখন আমরা ট্রেনে করে যাচ্ছি, আমরা সবাই ঘুমিয়ে পড়েছি। একভাবে ঘুম ভেঙে গেছে। গিয়ে দেখি প্রভাতের নিচু দিয়ে জল
যে তোমরা আমাকে বৃথায় নিয়ে যাচ্ছ, আমার তো মনটা পড়ে আছে ওখানে। মদনমোহন স্বয়ং বললেন, আর স্বয়ংয়ের সময় উনি করে নিতেন মদনমোহনকে নিয়ে গালের মধ্যে গাল ঠেকিয়ে আদর করতেন। রাধারানীকে করতেন না, মদনমোহনকে করতেন। করে খুব বকতেন, খুব বকতেন। খুব শারীরিক কষ্ট ছিল যে এত কষ্ট দাও আবার আমার থেকে সেবা নেব, লজ্জা করে না তোমার এত কষ্ট দিতে? আমার মধ্যে একটা বুড়ো দিনই এরকম ন্যাংরা নেই করছো, এই শব্দটাই ব্যবহার করতেন। বলে আমাকে ডেকে এরকম করে নিতেন, তো নিয়ে বলতেন, হনুমানের বাচ্চাগুলোকে দেখেছো? হনুমান যেভাবে নেয় আমার গুলো ঠিক সেইভাবে বসেছে। এই বলে মদনমোহনকে শুয়ে দিতেন। আর রাধারানী যখন সেবা করতেন তখন বলতেন, সবে মাত্র এই আমার সভ্য অধিকার, অর্থাৎ এই অধিকারটা তোমাদের আমরা ব্রাহ্মণরা জোর করে ছিনিয়ে রেখেছি, নাহলে খেতে পারবো না। স্পর্শ বক্তা ছিলেন। একদিন যখন খুব অসুস্থ উনি, তার ভক্ত বাৎসল্য, তার শিষ্য বাৎসল্য, ওই যখন পটি করতেন, পটি পর ন্যাকড়ার প্রয়োজন হতো, তো উনি ছেঁড়া ন্যাকড়া আমি কি করতাম, ভালো কাপড় গুলি ছিঁড়তাম, ছিঁড়ে তার ভাঁজ ভাঁজ করে দিতাম। তিনি বলতেন, নতুন কাপড়গুলো কেন ছিঁড়ছো? আমাদের ছেঁড়া পুরোনো কাপড়গুলো। তাই বললাম, এগুলো কি হবে? এগুলো কার জন্য? বলে, ছেঁড়াগুলো আমি পরবো আর আমার শিষ্যরা সব ভালো কাপড়গুলো পরবো, ওদের জন্য রেখে দেয়। ঠিক তাই হলো। যেদিন কামান হয়ে আসলো, সব ছোট ছোট গুলো বাড়ি থেকে চলে এসেছিল, তারা কামানের পর কি করবে, উনি তার ওই কাপড়গুলো সব বার করে দিলাম তাদেরকে। এইরকম কত স্মৃতি। ওই গরু দেখলে পাগল হয়ে যেতে। কোথাও যদি গরু চড়ছে, গরুগুলো যদি হাম্বা হাম্বা করতো, ওইখান থেকে শুনতে পেতেন। বলতে ওদের খিদে পেয়েছে, দিয়ে মাঠে অনেক গরু চড়ছে, আমাকে নিয়ে যাও। তখন তো হাঁটতে পারতেন না, ওই চেয়ারে গাড়ি মারতেন, দিয়ে বলতে গলার শটটাও ক্ষীণ হয়ে গেছিল, বলে আমাকে নিয়ে চলো গরু দেখবে। গরু দেখবেন, দেখার পর বলতেন, এই বাড়ি ঘর তো যা দেখছো সব ওদের। আমি তখন ঝগড়া করতাম যে এই বাড়ি ঘর তো ওদের, মানে কোনো কাজ করে না, কিছু না, আমরা সারাদিন কেটে হচ্ছে, আমাদের মনে ওদের। তাহলে আমরা কে? ওগুলো তোমরা চাকর বলো। এই যে একটা শুদ্ধ স্মরণ, একটা অন্তঃকরণ, উনি এই ছাত্রদের মধ্যে নৃত্যটা খুব ভালোবাসতেন। যে কোনো প্রসঙ্গ আসলে নৃত্যটার নামটা দিতেন। আর আমি তখন রাগ করে, মানে এরপরে কোনো প্রসঙ্গ আসতেই নৃত্যটার নামটা বলবে, তার আগেই হয়তো আমি বললাম, হ্যাঁ হ্যাঁ আপনার নৃত্য করো। তখন উনি বলতেন, তুমি ওরকম করে কেন বলো, আমার ছেলেগুলো সব রোগা হয়ে যায়। এই তার ছাত্র আশ্রয় এতদিন, এইটুকু সময়ের মধ্যে তাকে ব্যক্ত করা, তাকে বলা সম্ভব নয়। তাকে অনুধাবন করা, তিনি মায়ের যদি কোনো অসম্মান হয় সেই ভেবে বিবাহ করলেন না। ছাত্রাবস্থাতে যখন ইন্টারভিউ, তখনকার দিনে যে টোলগুলোতে লিখিত পরীক্ষা হতো না, ইন্টারভিউ হতো, সব ছাত্রগুলোকে অল্প অল্প করে জিজ্ঞাসা করে
প্রভুপাদকে 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে প্রশ্নকে নিষেধের রূপে ওই কাব্যের বা স্মৃতির ব্যাখ্যাগুলো শুরু হয়ে গেল। প্রভুপাদ মাঝে মধ্যে আমাকে একটু জল খাওয়ার সময় দিন বলে একটু জল খেয়ে এসে আবার সেই গোল্ড মেডেলগুলো আজও আছে। এত দিন এই অল্প পরিসরে ব্যাখ্যা করা সম্ভব নয়। কখনো মনে হয় তিনি আছেন, কখনো মনে হয় তিনি নেই, কখনো মনে হয় পাশ থেকে উনি শক্তি যোগাচ্ছেন। কেউ একজন বললেন প্রবর থেকে অপ্রবরের কৃপা নাকি অনেক বেশি। এইটাকে কোথাও একটা মনের মধ্যে রেখে এগিয়ে চলেছি। তিনি যে গুরু দায়িত্ব আমাদের দিয়ে গেছেন যেন আমরা সকলে সেটা পালন করতে পারি, তার মর্যাদা রক্ষা করতে পারি। তিনি যে সত্যনিষ্ঠা নিষ্ঠ ছিলেন সেই পথ যেন আমরা অবলম্বন করতে পারি। আজকে আমি সবাই প্রমাণ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। এবং সেই সমস্ত দিকে যে মহান আদর্শ যা আমাদের প্রত্যেকের কাছে স্মরণীয়, বন্দনীয়, সমাচরণীয়, তারপর সকল সর্ব করবেন। আমাদের মাঝে আমরা পেয়েছি সমস্ত বাড়ি স্থিত চৈতন্য সেবক সংঘের পদাধিকারী কর্মকর্তা বাবু, সেই চৈতন্য সেবক সংঘের যুগ্ম সভাপতি শ্রী রাধামোহন দাস মহাশয়, নিত্যলীলা কনিষ্ঠ প্রভুপাদ শ্রীল নিশীথ কুমার গোস্বামী মহোদয়ের উদ্দেশ্যে চৈতন্য সেবক সংঘের তরফ থেকে সংরচিত হয়েছে একটি সংবর্ধনা, সেটি পাঠ করবেন। সঙ্গে থাকবেন প্রভুপাদ নিশীথ কুমার গোস্বামী মহাশয়ের আরেক সুযোগ্য শিষ্য সন্তান শ্রী অমল চক্রবর্তী মহাশয়। আমি অনুরোধ করব তারা যেন অবিলম্বে প্রস্তুত হন এবং সুন্দর সুচারু সুস্পষ্টভাবে এই সম্বোধনার প্রতি পাঠ করে আমার তরফ থেকে শ্রবণ করান শ্রী রাধারমণ দাস মহাশয়। तस्मै महाप्रियोषिपुराय चैतन्यचन्द्राय वंशावतरुदेशकृपासिन्धुभ्यो पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो। जय गुरु सनातन भक्तवृंद श्री गोपालदासमणि ईशाय गुरु चरणों वामते विघ्नमेश अभीष्टपूर्णं कविताय गुरु श्रीमन महाप्रभु अपार कृपाय चरण स्मरण थे अग्नि अमृत अधम भजन को कृपा सागर समुद्र दीर्घदिन শিক্ষকতা করেছেন। আমার দুর্ভাগ্য তার কাছে পড়াশোনা করতে পারিনি,
কিন্তু সবসময় দর্শন পেতাম। উনি শ্রীচৈতন্য সেবক সংঘ নামে একটা সংগঠন তৈরি করবেন মনে মনে সংকল্প করেছিলেন। সমুদ্রে থাকি আর সেই প্রেম সমুদ্র, আমার গৌর প্রেম সমুদ্র যদি একটু এদেরকে ভাবি, করোনার অবতার মহাজনের তাই কাজ, মহতের স্বভাব হয় বাড়িতে পাওয়া। সেই আমাদের কত দুর্ভাবে অবহেলার জন্য সমুদ্র বলে এক মহান শ্রীচৈতন্য সেবক সংঘ সংগঠন স্থাপন করেছিলেন আজ থেকে 37 বছর পূর্বে। বছর পূর্বে তিনি এই সংগঠন করেছিলেন এবং সকলকে নিয়ে সব সম্প্রদায়কে নিয়ে করেছিলেন। শ্রীরাম বৃন্দাবনের অবগত অবরণ বৈষ্ণবগণ স্বামী সন্তানগণকে ডেকে নিয়ে আমাদের সেবাশ্রমের শ্রীজীব গোস্বামী পাত্রেও ডেকে দিয়েছিলেন। এমনকি রমকৃষ্ণ অনেক অনেক পণ্ডিত প্রবর সেই সময় ডেকে নিয়েছিলেন। আমার মতো হতভাগ্য তিনি ঠাকুরের স্থান দিয়েছিলেন। আমি বলেছিলাম প্রভুপাদ, আমি তো বিজাতি, আমি রাধারমণের গণ, আমরা এটাই নিজেরা আমরা এইভাবেই জানি। আমরা তো আমি তো এইসব তত্ত্ব কিছু জানি না, ভাগবত কথা কিন্তু কিছু জানি না। আপনি বলছেন দেখুন আপনার মতো যুবকরা যদি আগিয়ে না আসে তাহলে এই প্রেম নাম প্রচার কে করবেন? এই ব্যক্তিগতই প্রকার সেদিন কেঁদে দিয়েছে। আমি সেদিনে তার চরণ প্রবেশ করেছিলাম। আজও একজন সভাপতি আমি কাজটি কোনো কাজ করতে পারি না। প্রভুপাদের আদেশ অনুসারে আমি ভাষায় তুলে ধরছি, আমাদের সব রক্ষ ব্যক্তি আছে, আছেন বৃদ্ধ ব্যক্তি আছে। সেদিন বলেছিলেন সনাতন গোস্বামী পাদ মুক্ত তীর্থ উদ্ধার করেছেন, তোমাদের উপরে এই দায়িত্ব দিলাম। সেই সব প্রাচীন প্রাচীন মন্দিরগুলো সব ক্ষত বিক্ষত হচ্ছে, তোমরা হরিনাম সংকীর্তন করা সেই সব উদ্ধার করবে। সবার সমিতিকে নিয়ে আমাদের কাছে নিবেদন করেছিলেন। আমরা আদেশ পালন করার জন্য আমরা কালনা, কাটোয়া, এমনকি সাতপুর, নবদ্বীপ, শিকার হরিনাম সংকীর্তন সময় যে 30-35 হাজার ভক্ত হরিনাম সংকীর্তন করতে করতে প্রেমের কন্যা ভাষাতে ভাষাতে এইরকম অনুষ্ঠান আদি করে প্রসাদ ব্যবস্থা মহারাজ শ্রীশিক্ষণ গোস্বামী মহারাজের কৃপায় সেই সব অনুষ্ঠান হয়েছে, অদ্যবধি হয়ে চলেছে। সেটা প্রতি বছরে পৌষ মাসে শ্রীজীব গোস্বামী তিরোধান তিথি উপলক্ষে কেন্দ্র করে আমাদের রাধাবিনোদ গোস্বামী দ্বারা, আমাদের গিরিধারী দ্বারা এবং বহু বহু পণ্ডিত প্রবর যারা আমাদের ছেড়ে নিজে আসবেন তারা চলে গেছেন। কিন্তু চলে যাওয়াটা বলে আমার মতো অজ্ঞে ভুল হবে। ভক্তমশাই কথা বলছেন এই চরম সত্য তাহার সেবক নিত্য, তারা নিত্যই আমাদের হৃদয়ে আমার অনুভূতিতে আমি যা বলেছি। কে বলেন তিনি নাই? তিনি আমাদের শক্তি সঞ্চার করছেন,
ছেড়ে গেছেন, আমরা তাকে ভালোবাসা দিতে পারি না। সেই জন্যই আমার মনে হয় আমার কাছে নেই। যারা সেই প্রভাবকে ভালোবেসেছেন তাদের হৃদয় জুড়ে তিনি আজও আছেন, তিনি থাকবেন, এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। এখন একটু সমগ্র চৈতন্য সেবক সংঘ থেকে একটা মানপত্র আমরা প্রভুপাদকে আজকে অর্পণ করব সঙ্গে থেকে, সেটা আপনাদের কাছে পড়ে শোনাচ্ছেন আমাদের সম্পাদক মহাশয়। শ্রী সিদ্ধেশ্বর বসন্ত नमस्कार सत्काय जगन्नाथ सुखाय सभृताय 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 नमः। उपस्थित सभापति महोदय, सम्मानित अत्र मूर्ति सभाय पंडित बर्गजन এবং আমার মাতৃভূমি ভক্তবৃন্দ সকলের চরণ প্রধানত বয়োজ্যেষ্ঠদের চরণে আমার শত সহস্র প্রণাম। ছোটদেরকে আমার আশীর্বাদ জ্ঞাপন করে আমার উপরে যে আবিষ্কার হয়েছে তা পালন করার জন্য আমি ভবিষ্যৎ সীমান্ত সাপেক্ষে আপনাদের কৃপাকে সম্পর্ক জয় নিতান্ত জয় গৌরী। শ্রী চৈতন্য রবে সমগ্র চৈতন্য সেবক সংঘের প্রতিষ্ঠাতা আচার্য নিত্য রামগত পণ্ডিত নিশীথ কুমার গোস্বাম মহাদেব মহাপ্রয়াণী সম্মান জ্ঞাপন করেন। হে মহান আচার্যদেব, আপনি সমগ্র চৈতন্য সেবক সংঘের প্রতিষ্ঠাতা আচার্য পদে অধিষ্ঠান থাকাকালীন বিগত বাংলার 26শে জ্যৈষ্ঠ 1429 ইংরেজি 10ই জুন 2022 শুক্রবার শ্রী শ্রী পাণ্ডবা একাদশী পূর্ণলগ্নে শেষ রাত্রি 3:25 এই সকলকে শোক সাগরে ভাসিয়ে আপনি হাসতে হাসতে আপনার সাধনোচিত ধামে চলে গিয়েছেন। সত্যিকার অর্থে এটা ভাষায় বর্ণনাতীত ঘটনা। নয়ন আপনি পায়না দেখিতে রয়েছেন নয়নে নয়নে। যদিও আমরা আমাদের কর্মক্ষেত্রে যারা আপনাকে দেখতে পাচ্ছি না, তথাপি আপনি সদা সর্বদাই রয়েছেন আমাদের প্রত্যেকের হৃদয় মন্দির থাকেন। ঈশ্বরের আকুল চরণে আপনার সর্বাত্মক মঙ্গল শান্তি কামনা করেছি এবং সঙ্গের সেবক সেবিকাদের উপর আপনার চিরকালের আশীষ প্রার্থনা করছি। এই ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত কর্মজীবনে আপনি ছিলেন বিদ্যালয়ের প্রধান পণ্ডিত। শিক্ষকতার মধ্যে আপনি ছাত্রদের বুঝিয়ে দিয়েছেন কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, কিভাবে আদর্শ ছাত্র হওয়া যায়, কিভাবে জাতিকে তথা দেশকে ভালোবাসা যায়, কিভাবে ভালোবেসে পৃথিবীকে জয় করা যায়। সেই কারণে ছাত্রদের মধ্যে অনেকে বাস্তব জীবনে আদর্শ মানুষ রূপে গড়ে উঠে জীবন রূপে জয়লাভ করে দেশের সুনাগরিক হিসেবে উন্নতির শীর্ষ হয়ে উঠেছেন। তাদের প্রত্যেকের পেছনে কিন্তু আপনার মূল মন্ত্র ক্রিয়া করছে। আপনি ছাত্রদের শিক্ষা দিয়েছেন তার মহান বাণী শ্রদ্ধাবান হতে যেন তৎপর সঙ্গ কেন্দ্রীয়। এজন্যই আপনার ছাত্ররা সম্পর্কের প্রতি অত্যন্ত শ্রদ্ধাবান একান্ত গুণগত। শুধু তাই নয়, আপনার সেই প্রতিষ্ঠিত সেবক সেবিকাবৃন্দ তথা শিষ্য শিষ্যাবৃন্দ আপনার মহাপ্রয়াণে অভিভাবক শূন্যতা মর্মে মর্মে প্রগতি করছে, যা কোনোদিন পূর্ণ হয় নয়। উন্নত মানসিকতা ও সুন্দর মনের পরিচয় আমরা পেয়েছি আপনার ভিতরে। আপনি ছিলেন সত্যের বিকারী, ঈশ্বর অনুরাগী, ত্যাগানুসরণ, সংযম, নিষ্ঠা, মানবিক মূল্যবোধ, দয়া, সত্য, সহিষ্ণুতা, সৎচিন্তা, সদ্বাসনা,
ও নিয়মানুবর্তিতা ইত্যাদি বহুবিধ জ্ঞানগুলো আপনার ভিতরে রয়েছে। হে মহান কৃষ্ণ ভক্ত বিরহ দুঃখ বিনা দুঃখ নামিয়া শ্রীমান মহাপ্রভুর নিকট দুঃখ ভক্ত প্রভু শ্রী রামানন্দের রায়ে এই নিবেদন আর্থিকা বাণী সৎকামনা মর্মে মর্মে প্ররোচিত করছি। আনন্দ লোকে মঙ্গল লোকের আপনি যেখানে থাকুন না কেন সেখান হতে বর্তিত কল্যাণ আশীর্বাদ আমাদের জীবনকে ধন্য করুন এবং আপনার জীবন সাধনা আমাদের চলা পথের পাথর হোক, এটি প্রয়াত আপনার জীবন আমাদের কাতর প্রার্থনা। বিলীন বন্ধ সমুদ্রবর্তী চতুর্থ সেবক সঙ্গে সেবক সেবিকা বৃন্দ নশরক্ষ সমুদ্রবর পূর্ব প্রার্থনা। তারিখ 20/6/2022। জয় গৌরী। জেঠুর সাথে আমরা সবাই বহুবার সমুদ্রে গিয়েছি এবং তিনি রীতিমতো আদেশ করতেন আমাদেরকে, বিনোদ সমুদ্রে যান, চৈতন্য সেবক সঙ্গে অনুষ্ঠানে পাঠ হয়, সভাকে বক্তৃতা হয়, বহুবার তিনি বলেছেন। তার কারণ চৈতন্য সেবক সংঘ অত্যন্ত প্রতিষ্ঠিত সংঘ, যে সংঘের মধ্যে দিয়ে তিনি চেয়েছিলেন সমুদ্র বলার কথা সংলগ্ন অঞ্চলে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাবনার সম্প্রসার করবে এবং ঘটেওছে। যারা চৈতন্য সেবক সঙ্গের পদাধিকারী বা কর্মকর্তা আছেন তারা সকলেই প্রভুপাদ নিশিতনাথ গোস্বামী মহাশয়কে সাক্ষাৎ গুরুগ্রামে স্মরণ করতেন এবং এখনো করেন, তার প্রমাণ আমরা পাচ্ছি। আর যেহেতু আমাদের জেঠুকে আমাদের সর্বসম্মান বলছে আপনারা এত শ্রদ্ধা করেন, তাই আপনাদের প্রত্যেককে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি। আপনাদের প্রতি যদি শ্রদ্ধাশীল হয় আমাদের মন প্রাণ আমরা বলতে পারি, তাহলে হয়তো কোনো জন্মে আমাদের আচার্য বর্গ চরণে আমরা আপনাদের কাছ থেকে ধান নিয়ে দীক্ষা নিয়ে শ্রদ্ধাশীল হতে পারব। একটু আগে সমানন্দ মহাশয়া যেটু জীবন চরিত্রের মধ্যে প্রকাশিত যে দৈন্য ভাব সেই কথা বললেন। সত্যি যদি শুনিয়েছেন সঙ্গে তিনি গুরুত্ব করেছিলেন, সবসময় মাথা নিয়েছে ভাবছ যাকে দেখতে নির্বিচারে থেকে নাম করতে এমনকি তার গৃহের থেকে বিদায় দিতে বলতে বাবা তুমি এখন এসে বই বলি দাও, আমি এখন পড়াবো না, তুমি আগামীকালকে এসো লাগে দাও এসো কাজু করতে। হ্যাঁ, শিষ্যরা যদি তাকে প্রণাম করতো এই প্রতি প্রণাম করতে সবসময়। এবং সব থেকে বড় কথা তাড়াতাড়ি করো গুরু পূর্ণিমাতে তিনি পূজা নিতে চাইতেন না, ভোর বেদিকটা করতে দিয়ে তিনি বলতেন পুষ্প ধর্মচরণে দেওয়া ধর্মচরণে দেওয়া আমি কোথা রাখছি আমার কথা পুষ্প দেওয়া। তিনি নিতে নারাজ, শিষ্য কোন রকমে তাও হয়তো সব মালিকা দিয়ে হাতে পুষ্প দিয়ে তিনি নিজেকে কোনোদিন গুরু ভাবতেনই না। তিনি গুরু তত্ত্বের প্রসঙ্গ এনেই বলতেন যে বসুদেব সুতম দেবম কংসচারণ দেবকী পরমানন্দম কৃষ্ণানন্দে জগদ্গুরু, কৃষ্ণ জগদ্গুরু, তাকে জানো তাকে চেনো, আমি উপলক্ষ মাত্র। এই ভাব তিনি শুধু যে আসর মাত্রার জন্যে মানে বক্তৃতার মুখে বলতেন এমনটা নয়, জীবনের মধ্যে দিয়েছে প্রকাশিত হয়েছিল, প্রমাণিত হয়েছিল, আমরা দেখেছি শুনেছি। নাম শুনতে নাথি মালা পরমেশ্বর অচিরাতে পাবে কৃষ্ণ পাবে প্রেম। তিনারবি শ্লোকে যাজন করেছেন চৈতন্য বিতানন্দ। এই শ্লোকের যে তিনি যাজন করতেন, লালন করতেন এই শ্লোকটিকে আমরা দেখেছি তার জীবনের মধ্যে দিয়ে, জীবন বলে মহাজীবনের মধ্যে দিয়ে আমরা অবলম্বন আমরা শ্রদ্ধা করে গেছি। আমাদের মাঝে আমরা পেয়েছি সেবা সম্মেলনের প্রতিনিধি, যে সেবা সকালের নাম শুনলেই বা নাম বললেই জেঠু,
থাকতেন। সেই শ্রীবাস মন্দিরের প্রতিনিধি প্রভুপাদ শ্রীবাস গোস্বামী মহাশয়কে, যিনি আমার খুব কাছের বন্ধু, আমি আমার ভাইকে বলবো শ্রীবাস গোস্বামী মহাশয়ের মুখের সামনে একটু শব্দ যন্ত্র